আচ্ছা, সবাই মোটামুটি চলে এসেছেন আর বাকি যারা জয়েন করি নাই আশা করছি ওনারাও কিছুক্ষণের মধ্যে জয়েন করে ফেলবেন। তো আমরা আমাদের আজকের পড়াটা শুরু করি। আমরা গতকালকে যে পড়াগুলা পড়েছিলাম, কেউ একজন যদি আমাকে একটু বলতেন কি কি পড়া হয়েছিল গতকালকে, সাজেশনটা দেখে যদি একটু বলতেন কতটুকু পড়া হয়েছে। আমার যতটুকু মনে পড়ে আমরা গতকালকে 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন পড়েছি, 4-এর আংশিক পড়েছি, আমরা 6 নাম্বার প্রশ্নটা পড়েছি, আমরা 7 নাম্বার প্রশ্নটা পড়েছি। আমরা আজকে বিশেষ কয়েকটা প্রশ্ন পড়ব। সবগুলো প্রশ্ন আজকে আমাদের শেষ করা সম্ভব হবে না, বিশেষ কয়েকটা প্রশ্ন পড়ব। আর হচ্ছে আমাদের রায়হান ভাই সাজেস্ট করেছেন যে সোমবারে হচ্ছে আমাদের আরেকটা ক্লাস নেওয়ার জন্য। তো সোমবারে ক্লাসটা নিতে চাচ্ছিলাম, কিন্তু সোমবারে আমার একটা ব্যক্তিগত কাজ থাকায় আমি সোমবারে ক্লাসটা নিতে সক্ষম হব না, বা রবিবারেও নিতে পারবো না। তো ক্লাসটার অন্য একটা ডেট যদি নেওয়া হয় তাহলে ভালো হয়। আচ্ছা, এমদাদ ভাই লিখেছেন সাউন্ড শুনতে পাচ্ছি না। কেন শুনতে পাচ্ছেন না ভাই? সাউন্ড শুনতে না পেলে আপনার একটু আহ আহ, আপনার ভলিউমটা একটু ইনক্রিজ করে নিতে হবে, তাহলে শুনতে পাবেন। এমদাদ ভাই কি এখন শুনতে পাচ্ছেন সাউন্ড? আশা করি সবারই শুনতে পাওয়ার কথা। যাই হোক, তো এখন যেটা হচ্ছে আপনারা আমি রবিবার আর সোমবার এই 2 দিন হচ্ছে আপনাদের আরেকটা ক্লাস নিতে পারছি না আমার ব্যক্তিগত কিছু কাজ থাকায়। আপনারা অন্য আরেকটা দিন প্লিজ একটু আমাকে সাজেস্ট করবেন কষ্ট করে, তাহলে ওই দিনটা হচ্ছে আমাদের লাস্ট একটা লেকচার হবে। আজকে আরো পার্সিয়াল কিছু পড়িয়ে দিব, সাজেশন ওয়াইজ আরো কিছু পার্সিয়াল পড়াশোনা আমরা আজকে করব। তো আমরা গতদিন 4-5টা প্রশ্ন পড়েছি, আজকেও আমরা কিছু সিলেক্টেড কোয়েশ্চেন পড়বো যেগুলো পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা যে প্রশ্নটা দিয়ে পড়া শুরু করতে যাচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে মূল্য সংযোজন কর কি। ঠিক আছে, মূল্য সংযোজন কর কি। সবাই একটু মাইকটা মিউট রাখবেন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞেস করবেন। মাইকটা মিউট থাকলে হয় কি, সাউন্ড হয় না, আদারওয়াইজ আমার পড়াতে একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, প্লিজ একটু কষ্ট করে মাইকটা মিউট রাখবেন। আচ্ছা, তো আমরা আজকে যে প্রশ্নটা থেকে পড়া শুরু করতে যাচ্ছি, মূল্য সংযোজন কর কি, এই প্রশ্নটা আপনাদের যে হ্যান্ড নোটটা আছে, হ্যান্ড নোটের পেজ নাম্বার 18-এ পাবেন। পেজ নাম্বার 18 পাবেন 12 নাম্বার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে মূল্য সংযোজন কর কি, মূল্য সংযোজন কর ধার্যের জন্য কিভাবে মূল্য নিরূপণ করা হয়, মূল্য সংযোজন কর পরিশোধের সময় ও পদ্ধতি বর্ণনা করো, বাংলাদেশে প্রবর্তিত মূল্য সংযোজন করের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তো মূল্য সংযোজন করের ইংলিশটা একটু পাশে লিখে রেখেন, এটা হচ্ছে ভ্যাট, ভিএটি, সব ক্যাপিটাল হবে, ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স আপনাদেরকে কালকে ট্যাক্সের প্রকারভেদ পড়ানোর সময় কিন্তু বলেছি যে ট্যাক্সের উইংস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্সেস উইং আর একটা হচ্ছে কাস্টম ভ্যাট এন্ড এক্সাইজ উইং। তো ওই হিসাবে আমরা ওই ওই আরেকটা অংশ পড়ছি, ভ্যাটের অংশটুকু পড়ছি। আর ভ্যাটের বা ভ্যালু এডেড ট্যাক্সেরই বাংলাটা হচ্ছে মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর, চলেন দেখি সরাসরি শীট থেকে কি বলছে। সাধারণত মূল্য সংযোজন কর সংযোজনের উপরে যে কর আরোপ করা হয় তাই হচ্ছে মূল্য সংযোজন কর। অর্থাৎ মূল্যের উপরে, যে কোনো একটা প্রোডাক্ট সেটার মূল্যের উপরে যে করটা আরোপ করা হবে সেটা হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর। ধরেন সাবানের দাম হচ্ছে 30 টাকা, ঠিক আছে, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আপনার কত, অ্যাকচুয়াল প্রাইস হয়তো আপনার 18 টাকা বা 19 টাকা হবে। আর এখানে হচ্ছে আপনার বাকি যে বর্ধিত অংশটুকু সেটা হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স। তো ওইটা সহ হিসাব করে দেখেন, আপনি কেনার সময় কিন্তু আলাদা করে কোনো কিছু পে করছেন না, ডিরেক্ট আপনি 32 টাকা বা 35 টাকা পে করে দিচ্ছেন। তাহলে ওই যে আপনাদেরকে ট্যাক্সের প্রকারভেদ পড়ানোর সময় পড়িয়েছিলাম না, ডিরেক্ট ট্যাক্স আর ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স আপনাকে ফিজিক্যালি যে দিয়ে আসতে হবে, আর ইনডিরেক্ট ট্যাক্সটা ইনডিরেক্ট ভাবেই সরকার আপনার থেকে নিয়ে নিবে। এই তো আপনি প্রোডাক্ট যাই কিনেন না কেন সেখানে কিন্তু ভ্যাট থাকবে, ঠিক আছে, কোনো না কোনো উপায়ে ভ্যাট থাকবে। অথবা ভ্যাটের আরো প্রকৃষ্ট উদাহরণ আপনারা দেখবেন, রেস্টুরেন্টে বিল গেলেই 15% ভ্যাট দেওয়া লাগে। উৎপাদক বা সরবরাহকারী বা ব্যবসায়ী বা সেবাদানকারী কারিগণ লাভ সহ পণ্যের বিক্রয় মূল্য বা প্রদত্ত সেবার মূল্যে অতিরিক্ত হিসেবে ক্রেতা বা ভোক্তাগণের নিকট থেকে যে অর্থ আদায় করেন সেটাই হচ্ছে মূল্য সংযোজন কর। তাহলে দেখেন কয়েকটা জিনিস বাদ দিয়ে কিন্তু মূল্য সংযোজন করকে নির্ধারণ করা হয়, কয়েকটা জিনিস বাদ দিয়ে। প্রথম কথা উৎপাদক, প্রডিউসার। দ্বিতীয় কথা হচ্ছে সরবরাহকারী, ম্যানুফ্যাকচারার। ব্যবসায়ী, বিজনেসম্যান। সেবা প্রদানকারী, লাভ সহ যে সার্ভিস দিচ্ছে। তাহলে 4টা স্তর পার করার পরে, 4জন টাকা পাওয়ার পরে যে অতিরিক্ত টাকাটা আমাদের ক্রেতাদেরকে দিতে হবে সেটাই হচ্ছে ভ্যাট। যে অতিরিক্ত টাকাটা আমাদের ক্রেতাদেরকে দিতে হবে সেটাই হচ্ছে ভ্যাট।
উক্ত আদায়কৃত অর্থ সরকার প্রণীত বিধি বিধান দ্বারা নির্দেশিত পদ্ধতিতে হিসাবভুক্তির মাধ্যমে সরকারি খাতে জমা করা হয়। তাহলে যে ভ্যাটের যে টাকাটা, এটা সরকারি খাতে চলে যায়। রিয়েলিটি হচ্ছে ভ্যাট বলেন বা ট্যাক্স বলেন, যেটাই বলেন না কেন, এই টাকাটা সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে চলে যায়, যেইটার মাধ্যমে সরকারি কর্মকর্তারা বেতন পান। এই যে আপনি যে ট্যাক্সটা দিচ্ছি সরকারকে, এইটার মাধ্যমে পুলিশ অফিসার বেতন পায়, বিভিন্ন সরকারি আমলা যারা আছে তারা বেতন পায়। তাহলে তাদের এই সবকিছুর টাকাটা আসে হচ্ছে সরকারের কোষাগার থেকে। আর এই টাকার একটা অংশ হচ্ছে ভিএটি, ভ্যাট বা মূল্য সংযোজন কর। তাহলে মূল্য সংযোজন করটা কিভাবে নিরূপণ করা হয় এটা একটু আমাদের জানা দরকার। কি কোন প্রসেসে একটা জিনিসের উপরে আমি ভ্যাট ইম্পোজ করতে পারবো, এটা একটু আমরা দেখি। মূল্য সংযোজন কর আইন 1991 এর 5 ধারায় মূল্য সংযোজন কর ধার্যের জন্য মূল্য নিরূপণের কথা বলা হয়েছে। তাহলে 1991 সালের 5 ধারায় এই আইনটা বলা হয়েছে। 2012 এটা কিন্তু হবে ভাইয়া, সর্বশেষ 2012 সংশোধনী হয়েছে 2012 সালে। এই কথাটা আমি বলতাম, রফিক ভাই বলে দিয়েছেন, ভেরি গুড। সো 2012 সালে সর্বশেষ এটা আপডেট করা হয়েছে। লেখার ক্ষেত্রে আপনারা 2012টা লিখবেন, 1991 লিখলে কিন্তু হবে না, 2012 লিখে নিন। আবার ওই যে প্রশ্ন যদি আসে 2012 সাল, ওইটা দেখেও ঘাবড়ানোর কিছু নাই। ওকে, আচ্ছা। তো দেখেন হোয়াট আর দ্য কন্ডিশনস, কিভাবে কিভাবে করে আপনি মূল্য নিরূপণ করতে পারবেন। আমদানি পণ্যের উপরে আমদানি শুল্ক এবং সম্পূরক শুল্ক সহ অন্যান্য শুল্ক ও কর যোগ করে যে মূল্য দাঁড়ায় সেই মূল্যকে সংযোজন কর হিসেবে আরোপিত করা হয়। তাহলে দেখেন কতগুলা জিনিস বললো, আমদানি শুল্ক এবং সম্পূরক শুল্ক। আমদানি করতে যে যে একটা শুল্ক দেওয়া লেগেছে, একটা রাজস্ব দেওয়া লেগেছে, এবং সম্পূরক সাপ্লিমেন্টারি যে ডিউটি দিতে হয়েছে, এইটা যোগ করার পরে যে মূল্যটা দাঁড়াবে, ওই ভ্যালুটা হচ্ছে আপনার ভ্যাট হিসেবে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আমদানি করতে যে একটা রাজস্ব লেগেছে বা ডিউটি লেগেছে, এবং ওইটার সাথে যে সাপ্লিমেন্টারি ডিউটি লেগেছে, এই দুইটা জিনিস অ্যাড করার পরে যেই টাকার পরিমাণটা হবে সেটাই মূল্য সংযোজন কর হিসেবে ট্রিট হবে। পণ্য সরবরাহের ক্ষেত্রে পণ্যের প্রস্তুতকারক, ব্যবসায়ী, উৎপাদক কর্তৃক ক্রয়কৃত উপকরণের মূল্য, যাবতীয় ব্যয় এবং কমিশন ফি, সম্পূরক শুল্ক, শুল্ক কর, মুনাফার অন্তর্ভুক্ত করে যে মূল্য দাঁড়ায় তার উপরে মূল্য সংযোজন কর ধার্য করা হয়। দেখেন, পণ্য সরবরাহের ক্ষেত্রে হচ্ছে কি পুরোটা জিনিস আমলে নিতে হবে। যে প্রডিউসার, যে ম্যানুফ্যাকচারার, যে বিজনেসম্যান বা যে আলটিমেটলি যে সেলস এজেন্ট, এই সবার হাত থেকে ঘুরে আসার পরে যে মুনাফাটা হচ্ছে, এবং সেটার উপরে যে শুল্ক কর এবং অন্যান্য যে সকল সাপ্লিমেন্টারি কর থাকবে, এই সব কিছু বিবেচনায় রেখে তারপরে হচ্ছে আপনি সেটার উপরে ভ্যাট ইম্পোজ করতে পারবেন। ঠিক আছে, প্রোডাক্ট টু প্রোডাক্ট সেটা ভ্যারিও করতে পারে। এই কথাটা একটু মাথায় রাখবেন, প্রোডাক্ট টু প্রোডাক্ট অনেক ক্ষেত্রে এটা ভ্যারি করতে পারে। যে ওই রেস্টুরেন্টের ক্ষেত্রে 15% দিতে হবে, এটা কিন্তু সব ক্ষেত্রে একরকম না, ক্ষেত্র বিশেষে এটা ভ্যারি করে। কোন নিবন্ধিত উৎপাদক চুক্তির ভিত্তিতে অন্য কোন নিবন্ধিত উৎপাদকের ব্র্যান্ডযুক্ত পণ্য উৎপাদনের ক্ষেত্রে বোর্ড বিধি মোতাবেক পণ্যের মূল্য নিরূপণের পদ্ধতি নিরূপণ করে দিবে। তাহলে বলে দিচ্ছে নিবন্ধিত উৎপাদকের ক্ষেত্রে, ভাই আপনারা একটু মিউট রাখেন, মিউট না রাখলে পড়াতে খুব ডিস্টার্ব। ঠিক আছে, প্রশ্ন থাকার যখন তখন আনমিউট করে নিবেন। বলছে নিবন্ধিত কোন উৎপাদকের ক্ষেত্রে যে সকল রেজিস্টার্ড প্রডিউসার আছে, রেজিস্টার্ড যে সকল প্রডিউসার আছে তাদের ক্ষেত্রে কি হবে, যে উৎপাদকের ব্র্যান্ডযুক্ত পণ্য উৎপাদনের ক্ষেত্রে বোর্ড বিধি মোতাবেক একটা নির্দিষ্ট বোর্ড আছে যাদের কাজই হচ্ছে কি করা, এই জিনিসটা ফিক্স করে দেওয়া, যে ওই প্রোডাক্ট গুলার ক্ষেত্রে, ওই নির্দিষ্ট রেজিস্টার্ড প্রোডাক্ট গুলার ক্ষেত্রে মূল্য সংযোজন কর কতটুকু হবে এইটা ফিক্স করে দেওয়া। এইটা কিছুই না, সরকারের যে এক্সাইজ অ্যাডমিনিস্ট্রেশন আছে যারা হচ্ছে ভ্যাট নিয়ে কাজ করে, তাদের হচ্ছে একটা বোর্ড আলাদা গঠন করে, তারাই হচ্ছে এটা বছর বছরে চেঞ্জ করে, আবার ক্ষেত্র বিশেষে চেঞ্জ হয়, ক্ষেত্র বিশেষে কিছু কিছু প্রোডাক্টের জন্য এটা সেম থেকে যায়। হ্যাঁ, যার কারণে নির্দিষ্ট করে আমি বলছি না যে এই প্রোডাক্টের জন্য এত পার্সেন্ট বা ওই প্রোডাক্টের জন্য এত পার্সেন্ট, বাট একটা বোর্ড থাকে যারা রেজিস্টার্ড উৎপাদকদের জন্য নির্ধারণ করে দেয় যে এই প্রোডাক্ট গুলার জন্য এখন থেকে মূল্য সংযোজন কর এত পার্সেন্ট হবে। এরপরে দেখেন কি বলছে, যে সরকার যদি কোনো পণ্যের একক মূল্য নির্ধারণ করে দেন, তখন নির্ধারিত মূল্য হইতে পশ্চাৎ গণনার মাধ্যমে উৎপাদন বা সেবাত্তরে সমুদয় মূল্য সংযোজন কর ও সম্পূরক কর আদায়যোগ্য হবে। সরকার যদি কোনো পণ্যের একক মূল্য নির্ধারণ করে দেন, এরকম কোন পণ্য কি আমাকে বলতে পারবেন যেটা সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে? এরকম কোন পণ্যের নাম আপনারা বলতে পারবেন? রড, সিমেন্ট, রড। ওকে, আরো কিছু ভাই চেনা নাম বলেন যেটা আমাদের সবাই বুঝতে পারবে। সরকারি কোনো একটা কোম্পানির নামই বলেন, তাহলেই তো বুঝতে পারবেন। সরকারি যে কোনো একটা কোম্পানির নাম বলেন, সেবা দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু হেল্প করি। ধরেন টেলিটক, বাংলাদেশ মাত্র মোবাইল ফোন কোম্পানি। তো এরা যখন সিম বিক্রি করে, এরা কি সিম বিক্রির দামের সাথে ভ্যাট ইনক্লুড করে না? আপনাদের কি মনে হয়, ভ্যাট কি ইনক্লুড থাকে না থাকে না?
নাকি উইদাউট ভ্যাটেই বিক্রি করছে থাকে সরকার? থাকে। অবশ্যই থাকে। উইদাউট ভ্যাট সরকার কোনোদিনও কোনো প্রোডাক্ট বিক্রি করবে না। তো বলছে একক একক মূল্য যদি নির্ধারণ করে দেয় সেই ক্ষেত্রে কি হবে, ওই নির্ধারিত মূল্যের পশ্চাৎ গণনার মাধ্যমে উৎপাদন, মানে একেবারে ব্যাক থেকে চিন্তা করবে কত টাকা ওই সবগুলোর ক্ষেত্রেই শর্ত একই রকম। প্রোডাকশন দেখবে, ম্যানুফ্যাকচারার দেখবে, ওই প্যাকেটিং দেখবে, সবকিছু বিবেচনা করে তারপরে। যেমন ধরেন যে একটা সময় বাংলা ইলেকট্রিসিটিও। 50 টাকা দিয়েও বিক্রি হুম। করতো, ঠিক আছে, একটা সময় বাংলালিংক সিম 50 টাকা দিয়েও বিক্রি করতো। কিন্তু তাই বলে কি টেলিটক তাদের দেখা দেখি 50 টাকায় সিম বিক্রি করতে পারে? বা তারা যে বিভিন্ন ইন্টারনেট প্যাকেজের অফার গুলা ছাড়ে সেগুলোর দাম কি চাইলেই তারা কমিয়ে দিতে পারে? সরকার কর্তৃপক্ষ কিন্তু চাইলেই অন্যান্য পাবলিক প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর মতো দাম কিন্তু ফিক্সড করতে পারে না, ঠিক আছে। এইগুলা ডিফারেন্সিয়েট কেন হয় জানেন? এই ভ্যাট গুলোর কারণে। কারণ এক একটা জিনিসে ভ্যাট এক এক রকম থাকে। ভ্যাট যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে ওই প্রোডাক্টের মান কমে গেছে, বা আপনার মার্কেট প্রাইস বিলো হয়ে গিয়েছে, বেশ কিছু ইস্যুর উপরে নির্ভর করে। তবে সরকারি যদি কোনো এরকম একক পণ্য মূল্য নির্ধারণ করে, মনে রাখবেন ওই ব্যাকওয়ার্ডে যাবে, যে কতটুকু প্রোডাকশন কস্ট ছিল, কতটুকু ইয়ে হয়েছে, এই সব কিছু আমলে নিয়ে তারপরেই হচ্ছে তারা কিন্তু একটা ডিসিশনে আসবে। তারপরে 5 নম্বরে আসেন। পণ্যের মূল্যের উপরে মূসক ধার্যের ক্ষেত্রে উক্ত পণ্যের খুচরা মূল্য হবে তার উৎপাদক কর্তৃক নির্দিষ্ট কর্মকর্তার মাধ্যমে অনুমোদিত মূল্য, ঠিক আছে। তো বলা হচ্ছে মূসক, মূসক কিছুই না, মূসক ট্যাক্সের একটা পরিশব্দ। তো এই মূসকটা কত টাকা হবে এইটা নির্ধারণ করার ক্ষেত্রে উৎপাদকের ক্ষেত্রে জানতে হবে যে কত টাকা র ম্যাটেরিয়ালস সে কিনেছিল, কত টাকা র ম্যাটেরিয়ালস কিনেছিল প্রোডাকশন করতে, যে তার কত টাকা লেগেছে, এই সব কিছু হিসাব করে তার এই হিসাব করার জন্য ওই সংশ্লিষ্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে একজন লোক পাঠাবে। এই লোকটা যে জিজ্ঞেস করবে যে কত টাকা হয়েছে, সে নিজে প্রয়োজনে সার্ভে করে দেখতে পারে যে আদৌ কি এত টাকা খরচ হয়েছে কিনা। অনেক সময় কোম্পানি বাড়িয়ে কস্ট বলে যে প্রোডাকশন কস্ট এত বেশি লেগেছে। তো যাই হোক, এটাই হচ্ছে বিষয় আর কি। তো এই আপনারা দেখবেন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সিস্টেম একই, হ্যাঁ, বাট হচ্ছে ক্ষেত্রগুলো আলাদা। কখনোটা নিবন্ধিত উৎপাদকের ক্ষেত্রে বলছে, কোনটা পণ্য সরবরাহের ক্ষেত্রে বলছে, কোনটা আমদানিকৃত পণ্যর ক্ষেত্রে বলছে, কোনটা সরকারের একক পণ্যর ক্ষেত্রে বলছে, তারপরে খুচরা মূল্যের পণ্যর ক্ষেত্রে বলছে। তারপরে দেখেন সেবাদানের ক্ষেত্রে মূসক ধার্য হবে সর্বমোট প্রাপ্তির উপরে। সর্বমোট ইন টোটাল কত টাকা হচ্ছে সেটার উপরে বেস করেই কিন্তু মূসকটা ধার্য করা হবে, বা এই ভ্যালু এডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর কত হবে সেটা ধার্য করা হবে। তবে সেবা প্রদানকারী বিনামূল্যে সেবা প্রদান করলেও সরকার ন্যূনতম মূসক সেবার উপরে ধার্য করতে পারবে। তো এটা একটা সরকারের অপশন। অনেক সময় দেখা যায় না বিনামূল্যে মাস্ক বিতরণ, বিনামূল্যে চাল বিতরণ, হ্যান ত্যান বিতরণ। তো যেটাই করেন না কেন, যদিও বা এটা বিনামূল্যে আপনারা করছেন, তারপরেও সরকার আপনার এটার উপরে ভ্যাট ইম্পোজ করে দিতে পারে। সরকারের সেই ক্ষমতাটা আছে যদি বিনামূল্যেও আপনি চ্যারিটেবল পারপাসে কোনো কাজ করেন। এই ক্ষেত্রে আরেকটা শব্দ আপনাদেরকে শিখাই, এই প্রশ্নটা এবার আপনাদের পরীক্ষার জন্য দেওয়া হয়নি। সিএসআর, ঠিক আছে। সিএসআর, সিএসআর হচ্ছে সেই জিনিসটা যেটার মাধ্যমে ট্যাক্স রিবেট পাওয়া সম্ভব, ঠিক আছে। সিএসআর এর প্রশ্নটা যদি এবার থাকতো তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারতেন, ঠিক আছে। সিএসআর ওই সেই অপশনটা যেটার মাধ্যমে ট্যাক্স রিবেটটা বা আয়কর রেয়াতটাকে অ্যাভেল করা যায়। আয়কর রেয়াত মানে হচ্ছে আয়করে ডিসকাউন্ট পাওয়ার একটা সুযোগ থাকে। ওকে, সিএসআর এর কিছু অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটি গুলা যদি কেউ করে বা কোনো কোম্পানি যদি করে, সেক্ষেত্রে তাকে ট্যাক্সে কনসেশন দেওয়া হয়, ছাড় দেওয়া হয়, রিবেট দেওয়া হয়। যে পণ্যের ক্ষেত্রে কারবারি বার্তা প্রদান করা হয় সেই পণ্যের মূসক নির্ধারিত বার্তা প্রদানের পর যে মূল্য দাঁড়ায় তার উপরে। বার্তা বুঝেন? কারবারি বার্তা কারো ধারণা আছে বার্তার বিষয়ে, না ধারণা নাই? ডিসকাউন্ট না? অ্যালেক্স ভাই বলেছেন ডিসকাউন্ট, দেখি বাকিদের ট্রেড ডিসকাউন্ট আর কি। না, কারবারি বার্তা বলতে ট্রেড ডিসকাউন্ট বোঝাচ্ছে। ট্রেড ডিসকাউন্ট। আচ্ছা, বাকিদেরও কি একই ধারণা? বাকিরা কি এই শব্দটার সাথে পরিচিত না অপরিচিত? বাকিরা এটা হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট বার্তা। রাইট মানে আমার পণ্যটা যদি 100 টাকা দাম হয়, আমি নির্ধারণ করব কত টাকা। রাইট, আপনি আমি ধরেন নির্ধারণ ওই করে 100 দিবেন। টাকার পণ্যটা 50 টাকা বিক্রি করব। এক্স্যাক্টলি। বাকিরাও কি বুঝেন না খালি আমার অ্যালেক্স ভাই আর রফিক ভাই বুঝেন? বাকিরা কোনো সাদা শব্দ করছেন না? আমি ধরে নিচ্ছি যেহেতু চুপ আছেন সবাই বুঝেন। আচ্ছা, তো আমি পরের পৃষ্ঠায় চলে এসেছি, পেজ নাম্বার 19-এ। মূল্য সংযোজন করের সময়সীমা, ঠিক আছে, এই 1991 সালের বলা আছে। এটা কিন্তু ওই মূসক আইন যেটা, ঠিক আছে, মূসক আইন কিন্তু এটা কি লাস্ট পরিবর্তন হয়েছে? অ্যাজ ফার আই রিমেম্বার এটাও চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এইটাও সংশোধনী হয়েছিল। সালটা আমি আপনাদেরকে দেখে জানাবো, তবে এটা 1991 সালে আর নাই, সর্বশেষ সংশোধনী আবার হয়েছিল। ওকে, এখানে সময় আর পদ্ধতিটা বলা আছে, এটা বলছি এটা কিভাবে কি করতে হবে। পণ্যের উপরে মূসক নির্ধারণের ক্ষেত্রে নিম্নলিখিত কার্যাবলী যেটি আগে ঘটবে সেই ঘটনার সময় মূসক প্রদেয় হবে।
যখন পণ্য অর্পণ বা সরবরাহ করা হয়, অর্পণ শব্দের অর্থ হচ্ছে ডেলিভারি, যখন পণ্যটা অর্পণ বা ডেলিভারি করা হবে, যখন আংশিক বা পূর্ণ মূল্য পরিশোধ করা হয়, এগুলো হচ্ছে মূসক দেওয়ার সিস্টেমটা কখন দিবেন, কোন সময়টায় দিবেন, যখন কোনো পণ্য ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় বা অন্যের ব্যবহারের জন্য প্রদান করা হয়, যখন পণ্য সংক্রান্ত চালানপত্র প্রদান করা হয়, এরকম বেশ কিছু জিনিস আছে, এগুলো একটু পড়বেন, এগুলো পড়লেই বুঝতে পারবেন। হ্যাঁ, এগুলো বেসিক্যালি কিছুই না, ওই মূসক দেওয়ার জন্য সময়সীমাটা, এইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য ওই অংশটুকু, যে একটা প্রোডাক্টের উপরে মূল্য সংযোজন কর কিভাবে নিরূপণ করা হয়, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া, এই প্রশ্নটা হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর নিচের এই জিনিসটা একটু দেখেন, বাংলাদেশে মূল্য সংযোজন করের বৈশিষ্ট্যটা কি। ঠিক আছে, এই চারটা জিনিস টিকা হিসাবেও দিতে পারে। ঠিক আছে, টিকা হিসাবেও এটা একটু আলাদা করে পড়ে রাখবেন। বাংলাদেশে প্রবর্তিত মূল্য সংযোজন করে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো দৃশ্যমান। পূর্ব করের প্রতিস্থাপন। বাংলাদেশে প্রচলিত মূল্য সংযোজন কর পূর্ব প্রচলিত আমদানি কর ও আবগারি শুল্ককে প্রতিস্থাপন করেছে। এটা অনেক সময় ভাইভাতেও জিজ্ঞাসা করা হয় যে মূল্য সংযোজন কর কোন দুইটা করকে প্রতিস্থাপন করেছে। একটা হচ্ছে আবগারি শুল্ক আর একটা হচ্ছে আমদানি কর। এই দুইটা জিনিসকে রিপ্লেস করেই ভ্যাট বা মূল্য সংযোজন করটাকে আইনে দেওয়া হয়েছে। সমাহার। বাংলাদেশে করযোগ্য পণ্য ও সেবার উপরে সাধারণত সমহারে 15% কর আরোপ করা হয়। সমহার শব্দের অর্থটা কি, যে ভ্যাটের বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 15%, খুব কমই আসে যেখানে ফ্লাকচুয়েট করে, ওইগুলা ব্যতীত। হ্যাঁ, ভ্যাটের যেমন ভিন্ন ভিন্ন আছে, যে ইনকাম ট্যাক্স এক একজনের এক এক রকম, এক একজনকে এক এক রকম ট্যাক্স দিতে হবে, কারোই সবার ইনকাম ট্যাক্স এক রকম হয় না। বাট ভ্যাটের ক্ষেত্রে এই সমাহার নীতিটা আছে, 15%ই ধরতে হবে, 15% মানে 15%ই। ঠিক আছে, ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় পরিবর্তন আছে। রপ্তানি উৎপাদিত। রপ্তানি ক্ষেত্রে পণ্যের উপরে শূন্য হারে মূল্য সংযোজন কর আরোপিত হয় যখন আপনি এক্সপোর্ট করতে যাচ্ছেন। ঠিক আছে, এক্সপোর্ট করতে গেলে সেখানে মূল্য সংযোজন কর হচ্ছে শূন্য। আর রপ্তানি পণ্যে ব্যবহৃত সকল উপকরণের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ফেরত দেওয়ার মাধ্যমে রপ্তানি উৎসাহিত করা হয়েছে। তাহলে যে যে ক্ষেত্রে নিয়েওছে সেটাও ফেরত প্রদানের একটা সুযোগ আছে, বর্তমানে তো নেয়ই না, তাহলে আর হবে কি। আর আমদানি নিরুৎসাহিত। আমদানি করতে মানে ইম্পোর্ট করতে নিরুৎসাহিত করা হয়, এর জন্য ইম্পোর্ট করতে গেলে ভ্যাট দিতে হবে। আর এক্সপোর্ট যদি করেন, বাংলাদেশের প্রোডাক্ট যদি বিদেশে পাঠান, সেক্ষেত্রে আপনাকে কোনো ভ্যাট দেওয়ার প্রয়োজন নাই। ওকে, এক্সপোর্টটাকে উৎসাহিত করার জন্য হচ্ছে এখানে কোনো ভ্যাট রাখে নাই, আর ইম্পোর্টটাকে নিরুৎসাহিত করার জন্য এটার উপরে ভ্যাটটাকে ইম্পোজ করা হয়েছে। তাহলে ভ্যাট রিলেটেড যে প্রশ্নটা আমরা পড়লাম, এটা কি মোটামুটি সবাই বুঝতে পেরেছেন? এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে এখন জিজ্ঞেস করতে পারেন। পুরোটা একটু দেখেন ভ্যাটের প্রশ্নটা আপনাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, বিশেষ করে ভ্যাটের প্রথম অংশটা আর লাস্টের অংশটুকু। বাংলাদেশের প্রবর্তিত মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য টিকা হিসেবে গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা পরের প্রশ্নটায় চলে যাই, যে কখন একজন করদাতা অথবা উপকর কমিশনার ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারেন। ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালে কিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়, আপিলেট ট্রাইব্যুনাল সদস্য কে হতে পারেন। সদস্যের বিষয়ে আমরা গতকালকে অলরেডি পড়ে ফেলেছি, ওই যে 4-5 জনের নাম বলেছিলাম, জেলা জজ, 10 বছরের প্র্যাকটিসরত কোনো আইনজীবী, 20 বছর ট্যাক্স প্রশাসনে থাকা লোক, সিএ পাস করা লোক, ওই যে পড়েছিলাম গতকাল, এইগুলাই হচ্ছে তার সদস্য। বাট কিভাবে আপিল দায়ের করতে হয় এই ফরম্যাটটা আপনাদেরকে বলছি। এটা হচ্ছে পেজ নাম্বার 19-এ আপনারা পাবেন, আপনাদের যে হ্যান্ডনোটটা আছে সেটার পেজ নাম্বার 19-এ পাবেন। দেখেন কি বলছে, 1984 সালের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের সেকশন 158 এর সাবসেকশন 1-এ বলে দিচ্ছে, নিম্নলিখিত পরিস্থিতিতে করদাতা বা উপকর কমিশনার আপিলের ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারেন। আপিলের ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন। কেন করতে পারবেন? দেখেন, কোনো আয় বর্ষে যদি আয় গোপন করা হয়, যদি আয়কর দাখিল বা কর ফাঁকি দেওয়ার জন্য অধ্যাদেশের 128 ধারা অনুসারে উপকর কমিশনার কর্তৃক জরিমানা আরোপের সিদ্ধান্তে আপত্তি থাকলে করদাতা আপিল করতে পারে। ঠিক আছে, ওই যে আমি গতকালকে আপনাদেরকে পড়িয়েছিলাম না, আয় গোপন করা অথবা আয়কর ফাঁকি দেওয়া, এগুলো তো অপরাধ। তো এগুলা যদি আপনি অপরাধ করে ফেলেন আর আপনার বিরুদ্ধে যদি কর কমিশনার কোনো একটা অর্ডার দিয়ে দেয়, উপকর কমিশনার কোনো একটা ডিসিশন পাস করে দেয়, এবং সেই ডিসিশনে যদি আপনি সংক্ষুব্ধ হন, অ্যাগ্রিভড হয়ে যান, সেক্ষেত্রে সেই অ্যাগ্রিভ ডিসিশনের এগেইনস্টে আপনি আপিল ফাইল করতে পারবেন। কোথায় করতে পারবেন? অ্যাপিলেট ট্রাইব্যুনালে করতে পারবেন। 156 ধারা অনুসারে অ্যাপিলেট যুগ্ম কর কমিশনার বা কমিশনার আপিলের আদেশের বিরুদ্ধে করদাতার অভিযোগ থাকলে। আবার তার থেকে উপরে গেলাম, উপকর কমিশনার উপরে হচ্ছে যুগ্ম কর কমিশনার আছে বা কমিশনার আপিল আছে।
তার তারও যদি কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপনার মনে হয় যে আপনি অ্যাগ্রিভ, তার বিরুদ্ধেও আপনি অভিযোগ করতে পারবেন। কোথায় করতে পারবেন? অ্যাপিলেট ট্রাইব্যুনালে। কর কমিশনার আপিলে যিনি আছেন বা যুগ্ম কর কমিশনার আপিলের বিরুদ্ধে বোর্ডের অনুমোদন ক্রমে উপকর কমিশনার আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। তাহলে হচ্ছে কি লাস্টের যেটা বলছে কর কমিশনার, ডিরেক্ট কর কমিশনার যিনি আপিলে আছেন বা আপিলের যুগ্ম কর কমিশনারের আপিল আদেশের বিরুদ্ধেও কিন্তু আপনি আপিল করতে পারবেন। তাহলে একটা মজার জিনিস আমরা দেখলাম যে ট্যাক্স প্রশাসনে সেকেন্ড আপিল করার বিধান আছে। ট্যাক্স প্রশাসনে সেকেন্ড আপিল করার বিধান আছে। কিভাবে আছে? যে দেখেন, কর কমিশনার আপিলের কাছে তো সাধারণত আমরা আপিলই করি। কার আপিল করব? তার নিচে যে অবস্থান করছে সেই অফিসারেরটাই তো আমরা আপিল করব। বাট দেখেন, উনি নিজেই হচ্ছে আপিলের একটা ফোরাম, উনি একটা ডিসিশন দিলেন, সে আপিলের ফোরামের এগেইনস্টেও কিন্তু আমরা কি করতে পারবো? অ্যাপিলের ট্রাইব্যুনালে আপিল করতে পারবো। ট্রাইব্যুনালটাকে অনেক বেশি উপরে ধরা হয়। ট্রাইব্যুনালটাকে অনেক বেশি উপরে ধরা হয়। আচ্ছা, তারপরে দেখেন ট্যাক্সেস আপিলের ট্রাইব্যুনালে আপিল নিষ্পত্তি যথাযথ নিয়মে আপিল গৃহীত হওয়ার পরে আপিলের ট্রাইব্যুনালে আপিলের দুই পক্ষ বক্তব্য প্রদানের সুযোগ দানের পর যেভাবে যথাযথ মনে করবেন সেভাবে আপিলের আদেশ দিতে পারবেন। তবে এই ক্ষেত্রে অ্যাপিলেট অতিরিক্ত অথবা যুগ্ম কর কমিশনার আপিলের বিরুদ্ধে গৃহীত আপিলের শুনানি আয়োজন করবেন। প্রয়োজনে আপিল নিষ্পত্তির পূর্বে নথিপত্র দলিলপত্র তলব করবেন। এগুলো হচ্ছে প্রসিডিউরাল কথাবার্তা, যে উনি তো সবগুলাই আপিল শুনতে পারবেন, উপকর কমিশনারেরটা শুনতে পারবেন, যুগ্ম কর কমিশনারেরটা শুনতে পারবেন, কর কমিশনার আপিল ওনারটাও শুনতে পারবেন। তো এই তিনজনই বেসিক্যালি নোটিস করে, এই তিনজনের বাইরে বাকিটা নোটিস করে না। ডিসিটি করে বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার করে, অথবা হচ্ছে কমিশনার ইন আপিল যারা আছে এরাই হচ্ছে নোটিফাই করতে পারে আপনাকে সর্বোচ্চ। তো এদের বিরুদ্ধে যেমন করতে পারবে, শুনানি উভয় পক্ষকে শুনানির সুযোগ দিবে, আর যেই শুনানিগুলো হয়েছিল সেগুলোর সংশ্লিষ্ট নথিপত্র দলিলপত্র সে তলব করতে পারে। আপিলের ট্রাইব্যুনাল প্রয়োজনে দেওয়ানি আদালতের মতো শপথ গ্রহণ করিয়ে সাক্ষ্য গ্রহণ করতে পারে। এইটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার। ঠিক আছে, দেওয়ানি আদালতে আপনারা যখন সেকেন্ড ইয়ারে উঠবেন তখন দেওয়ানি আদালত পড়বেন। আপাতত দেওয়ানি আদালত আর ফৌজদারি আদালত কি এটা একটু বলে দেই। দেওয়ানি আদালতে জমি জমা বা কাগজপত্র সম্পর্কিত বিষয়ে মামলা করা যায়, আর ফৌজদারি আদালতে হচ্ছে ফৌজদারিতে ক্রাইম। রাইট, ফৌজদারি আদালতে হচ্ছে অপরাধ সম্পর্কিত বিষয়ে মামলা করা যায়। তো সিভিল আর ক্রাইম আর কি। রাইট, সিভিল আর ক্রিমিনাল, সিভিল আর ক্রিমিনাল এগুলো আপনারা সেকেন্ড ইয়ারে আরো ভালো পড়বেন। তো বলছিলাম যে সিভিল কোর্ট যেমন সাক্ষী নেওয়ার আগে ওথ নেয়, যে যাহা বলিব সত্য বলিব, সত্য ব্যতীত অন্য কিছু বলিব না, এই ওথটা আবার সেই ট্রাইব্যুনালে নেওয়ার ক্ষমতা আছে। আর একবার যদি আপনি ওথ নিয়ে ফেলেন তারপর আপনি মিথ্যা কথা বললেন, সেক্ষেত্রে পেনাল কোডের 193 ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে মামলা করা যেতে পারে, যেটা শাস্তি হচ্ছে 7 বছরের জেল। এবং সর্বশেষে তিনি রায় প্রদান করলে তা চূড়ান্ত হিসেবে পরিগণিত হবে। তাহলে আমরা ফাইনালিটি অফ জাজমেন্ট, কনক্লুসিভনেস অফ জাজমেন্ট, এই জিনিসটা আমরা কোথায় পেলাম? ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল যে ডিসিশনটা দিবে সেটা ট্যাক্স প্রশাসনের ক্ষেত্রে কনক্লুসিভ বলে বিবেচিত হবে, চূড়ান্ত বলে বিবেচিত হবে। এইটার বিরুদ্ধে আর কোথাও যেতে পারবেন না, এইটার বিরুদ্ধে আর কোথাও যেতে পারবেন না, এটাই চূড়ান্ত রায় বলে পরিগণিত হবে। আর এই যে দেখেন ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের সদস্য, এটা আমি গতকালকে আপনাদেরকে পড়িয়েছি, ওই যে 6-7 জন লোকের নাম পড়িয়েছিলাম, সেগুলোই হচ্ছে তাদের হবার যোগ্যতা। তাহলে এই প্রশ্নটা একটু সবাই একটু দেখেন, দেখে আমাকে বলেন যে এই প্রশ্নের কোনো অংশ কি বুঝতে অসুবিধা হয়েছে কিনা। এখানে কিন্তু জাস্ট এই কমিশনারদের নামগুলো একটু মনে রাখতে হবে, আর হচ্ছে যে প্রসেসিংটা, যে উনি কি কি করতে পারবেন বিচার করার ক্ষেত্রে, আপিল শুনানির ক্ষেত্রে ওনার কি কি পাওয়ার আছে, এগুলো একটু মনে রাখতে হবে। ট্যাক্স কিন্তু মনে রাখলে খুবই সহজ। ঠিক আছে, ট্যাক্স মনে রাখলে খুবই সহজ। প্রশ্নটা সবাই একটু দেখেন যে এখানে কোনোটা বুঝতে আপনাদের অসুবিধা আছে কিনা, না থাকলে আমরা পরবর্তী কোশ্চেনে সুইচ করব। ওকে স্যার, নেক্সট। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আমরা যাব ব্ল্যাক মানি। কালো টাকা কি? কালো টাকা হচ্ছে টাকাকে যখন কালো রং করে দিবেন তখনই সেটা কালো টাকা। না, সেটা কালো টাকা না, কালো টাকা অন্য জিনিস। কালো টাকার বিষয়ে যে প্রশ্নটা, এটা আপনারা পেজ নাম্বার 20-তে পাবেন, পেজ নাম্বার 20-তে, যে কালো টাকা বলতে কি বোঝায়। কালো টাকাটা দেখেন, চলেন কি কালো টাকা। সাধারণভাবে কালো টাকা বলতে এমন টাকাকে বোঝানো হয় যার উৎস বৈধ বা আইনসম্মত নয়। অ্যালেক্স ভাইয়ের মাসিক ইনকাম হচ্ছে 20,000 টাকা, কিন্তু উনি প্রতি মাসে ব্যয় করেনি 40,000 টাকা। তো এই লোক 20,000 টাকা ইনকাম করে 40,000 টাকা ব্যয় করে কিভাবে? আয় বহির্ভূত ব্যয়। ঠিক আছে, কিভাবে করছে? ঠিক আছে, তো এই যে অতিরিক্ত যে টাকাটা উনি ব্যয় করছেন সেটাই হচ্ছে কালো টাকা, যেটার কোনো বৈধ উৎস নেই, আইনসম্মত উৎস নেই। ঘুষ, দুর্নীতি, কালোবাজারি, চোরাকারবারি, মাদক, অস্ত্র, নিষিদ্ধ পণ্যের ব্যবসা থেকে উপার্জিত অর্থই হচ্ছে কালো টাকা। তার মানে আইনে যে জিনিসটার অনুমোদন দেওয়া নাই এরকম কোন জিনিসের মাধ্যমে যদি আপনি টাকা উপার্জন করেন,
এবং সেটা যদি যথাযথ আইনগত ব্যাখ্যা আপনি দিতে ব্যর্থ হন, তখনই সেটা কালো টাকা বলে বিবেচিত হবে। আয়কর আইনে কালো টাকার কোনো উল্লেখ নেই, কালো টাকার কোনো সংজ্ঞাও প্রদান করা নেই, তবে প্রদর্শিত আয়ের উল্লেখ আছে, যা সাধারণত আমরা কালো টাকা বলে অভিহিত করে থাকি। এটা প্র্যাকটিসের কারণে এই শব্দটা চলে এসেছে। সত্যিকার অর্থে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে ব্ল্যাক মানি বলে কোনো কিছু নাই। তবে ব্ল্যাক মানি শব্দটা কোথায় আছে সেটাও আমি বলে দিচ্ছি। মানি লন্ডারিং অ্যাক্ট 2013, মানি লন্ডারিং অ্যাক্ট 2013 লাস্ট অ্যামেন্ডমেন্ট, এই আইনটার মধ্যে ব্ল্যাক মানি শব্দটা আছে। সেই আইনটা যখন আপনারা পড়বেন, সিপিসি সিভিল দেওয়ানি কার্যবিধি পড়ার সময় ওই আইনটা পড়াবে, তো তখন আপনারা জানতে পারবেন ব্ল্যাক মানির বিষয়ে বিস্তারিত। আপাতত শুধু এতটুকু জানলেই হবে, আয়কর আইনে এটার বিষয়ে উল্লেখ নেই, তবে আয়কর আইনের বহুবিধ ব্যাখ্যা থেকে আমরা বিভিন্নভাবে এই আয় বহির্ভূত ব্যয়গুলোকে হচ্ছে ব্ল্যাক মানি বলে অভিহিত করে থাকি। আয়কর আইন অনুযায়ী বৈধ উৎস থেকে উপার্জিত অর্থ কালো টাকা হতে পারে। ঠিক আছে, বৈধ উৎস থেকে কিভাবে হতে পারে? যদি টাকার মালিক তার আয়ের বিবরণীতে উল্লেখ না করে। তাহলে দেখা গেল ওই যে বললাম না যে আপনার ইনকাম যদি আপনি সাপ্রেস করেন, আপনার ইনকাম হচ্ছে 10 টাকা কিন্তু আপনি দেখালেন হচ্ছে 7 টাকা বা 6 টাকা, সেই ক্ষেত্রে আপনি যতটুকু টাকা আপনি দেখান নাই সেটা ব্ল্যাক মানি বলে ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ অবহিত করতে পারে। আপনি ভ্যালিড ভাবেই বিজনেস করছেন, আপনার ইনকাম হচ্ছে 30,000 টাকা, বাট আপনি আয়কর রিটার্ন দাখিল করার সময় দেখালেন যে আপনার ইনকাম হচ্ছে 20,000 টাকা। আপনি যে 10,000 টাকা সাপ্রেস করেছেন, 10,000 টাকা সাপ্রেস করেছেন, এইটাকে ব্ল্যাক মানি হিসেবে অবহিত করতে পারে। ঠিক আছে, এইটা করার সুযোগ আছে। যদি উল্লেখ না করলে সেটা ওই টাকা করযোগ্য হলেও কর না দেন। হ্যাঁ, সো করযোগ্য টাকা যদি আপনি না দেন, সেক্ষেত্রে সেটাকে ব্ল্যাক মানি হিসেবে টার্ম করার সুযোগ আছে। এই প্রশ্নের পরের অংশটুকু দেখেন, কর ফাঁকি ও কালো টাকার ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করো। বাংলাদেশে কর ফাঁকি, কর এড়ানোর প্রতিরোধের উপায়গুলা কি, ইহাই যথেষ্ট কিনা। বেসিক্যালি এটা যদি বলতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে বলতে হবে কি, যে যে কর ফাঁকির সংজ্ঞাটা আগে আপনাদেরকে দিতে হবে। কর ফাঁকি ও কর এড়ানো গতকালকে আপনাদেরকে পড়িয়েছিলাম। কর ফাঁকি হচ্ছে কি, ইচ্ছাকৃতভাবে আপনি ট্যাক্স দিচ্ছেন না, আপনি জানেন যে আপনি আপনাকে নোটিশ দেওয়া হচ্ছে না, আপনিও ট্যাক্স দিচ্ছেন না, বাট আপনি আইন অনুযায়ী ট্যাক্সটা দিতে বাধ্য। আর কর এড়ানোটা হচ্ছে কি, কর আপনি দিচ্ছেন বাট হচ্ছে কি ওই লয়ের বিভিন্ন লুপহোলস ব্যবহার করে আপনি করটাকে এড়িয়ে যাচ্ছেন, সেটাকে ইনফ্লুয়েন্স করা হয়। আর কর ফাঁকি যেটা, সেটা কিন্তু ইনফ্লুয়েন্স করা হয় না। আচ্ছা, তো কর ফাঁকি আর কালো টাকার ক্ষতিকর প্রভাবটা কি? কর ফাঁকি আর কালো টাকার বেসিক প্রভাবটা হচ্ছে দেশের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়। সরকার তার উল্লেখযোগ্য কর এবং রাষ্ট্রীয় কোষাগারের টাকাটা কম পায়। কম পাওয়ার কারণে দেশের উন্নয়নটা ব্যাহত হয়। যেই পদ্মা সেতু 2 বছরে হওয়ার কথা ছিল সেটা 4 বছরে হয়ে যায়। এরকম আরো বহুবিধ ঘটনা আছে, সেই জিনিসগুলা ঘটে থাকে। হ্যাঁ, আর কর ফাঁকি আর কর এড়ানোর প্রতিরোধটা কি? মানুষকে করের বিষয়ে খুব বেশি উৎসাহ দিতে হবে। করের যে ওই যে আপনাদেরকে যে থিওরি গুলা পড়িয়েছিলাম, মনে আছে? থিওরি অফ ইলাস্টিসিটি, প্রোডাক্টিভিটি, ফ্লেক্সিবিলিটি। যদি থিওরি অফ ফ্লেক্সিবিলিটিটাকে খুব বেশি মানে এমফাসাইজ করা হয়, সেই ক্ষেত্রে কর এড়ানো এবং কর ফাঁকি উভয়ই প্রতিরোধ করা সম্ভব। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আপনি একটা জিনিস দেখবেন, কোনো একটা অপরাধের শাস্তি বাড়িয়ে দিলেই কিন্তু অপরাধটা কমে যায় না। যেমন কিছুদিন পূর্বে বাংলাদেশে রেপের শাস্তিটাকে বাড়ানো হয়েছে, মৃত্যুদণ্ড পর্যন্ত করা হয়েছে। তাই বলে কি রেপ কমে গিয়েছে? কমে নাই কিন্তু। তাহলে শাস্তি বাড়িয়ে দেওয়া কিন্তু কিন্তু কোনোভাবেই সমাধান না। শাস্তি বাড়িয়ে দেওয়া কিন্তু কোনোভাবেই সমাধান না। বাট এক্সিস্টিং যে লটা আছে সেই লটাকে অ্যামেন্ডমেন্ট করলেই কিন্তু হচ্ছে আপনার এটার একটা সলিউশন পাওয়া যাবে। আপনি যদি ট্যাক্স প্রদানের সিস্টেমটাকে একেবারেই সহজ করে ফেলেন, ঠিক আছে, জনগণের একেবারে হাতের মুঠায় যদি নিয়ে চলে আসেন, সেক্ষেত্রে কর ফাঁকি এবং কর এড়ানোটা কিন্তু সম্ভব। আপনি যদি জনগণকে এই জিনিসটা উপলব্ধি করেন যে আপনার টাকা দিয়েই তো পদ্মা সেতু বানাবো, আপনার টাকাটা দিয়েই তো হচ্ছে মেট্রো রেল বানাবো, তাদেরকে যদি এই জিনিসগুলা সুবিধা বুঝতে সহায়তা করেন, তাহলে কিন্তু মানুষ স্বপ্রণোদিত হয়ে তখন ট্যাক্সটা দিতে তারা ইনফ্লুয়েন্সড হবে। আর যদি মনে করেন যে না, কিসের কি, জনগণকে বোঝানোর কোনো দরকার নেই, টাকা আমরা নিব, তারা সুবিধা পাক আর না পাক, সেক্ষেত্রে কিন্তু মানুষ ট্যাক্স দেওয়া থেকে বিমুখী হয়ে যাবে। বাংলাদেশে ট্যাক্স প্রদানের যে রেশিওটা, এইটা হচ্ছে 62%, মাত্র 62%। আর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে হচ্ছে 82%। যার কারণে ইন্ডিয়া এত সমৃদ্ধশালী আর আমরা বাংলাদেশ এত পিছিয়ে আছি। ইন্ডিয়াতে যেখানে 5G চলে এসেছে, আমরা এখনো 4Gটাও 2Gর গতিতেই পাই, 4G এখনো ঠিক মতো পাই না। তো যাই হোক, সেগুলা ভিন্ন প্রেক্ষাপট।
তো এই প্রশ্নটা যদি আসে, এটা একটু নিজেদের মতো করে গুছিয়ে লিখবেন। এখানে আইন ওইভাবে বলার মতো আর কোনো কিছু নাই। এটা বাংলাদেশের বাস্তবিক প্রেক্ষাপটটা একটু মাথায় রেখে সুন্দর করে গুছিয়ে এটা একটু লিখবেন। এটা ডেসক্রিপটিভ কোশ্চেন, আর এটা অ্যান্সার করার ক্ষেত্রে একটু সাবধান। সাধারণত ডেসক্রিপটিভ কোশ্চেনে ভালো মার্কস পাওয়া যায় না যদি আপনি সুন্দর রেফারেন্স না টেনে লিখতে পারেন। ঠিক আছে, তবে যেগুলাতে ল বলা আছে সেগুলা যদি লিখতে পারেন সেগুলাতে কিন্তু আবার ভালো মার্কস পাওয়া যায়। সো 9 নম্বর প্রশ্নটা যদি আসে, এইটা লেখার ক্ষেত্রে ডেসক্রিপশনটা কিন্তু সুন্দর করে লিখতে হবে। রবীন্দ্রনাথের কবিতা লিখে আসলে কিন্তু এটাতে মার্কস পাবেন না। 10-এর ক নাম্বার প্রশ্নটা বলি। এই প্রশ্নটার উত্তর আপনারা শীটে পাবেন না, বাট আমি যখন ক্লাস করিয়েছিলাম এই প্রশ্নটার উত্তরটা আপনার যারা আমার রেজিস্টার্ড স্টুডেন্ট তাদেরকে আমি এটা সুন্দর করে বলে দিয়েছিলাম। তো এটার উত্তরটা আমি একটু আপনাদেরকে বলি। কর স্থিতিস্থাপকতা কি? তুমি কি মনে করো বাংলাদেশের কর কাঠামো স্থিতিস্থাপক? যদি না হয় এটার কারণ ব্যাখ্যা করো। স্থিতিস্থাপক কর কাঠামোর জন্য ব্যবস্থাগুলি সুপারিশ করো। তো কর স্থিতিস্থাপকতা, এটা সংজ্ঞাটা কিভাবে আপনারা লিখবেন? এইটার সংজ্ঞাটা সরাসরি কর স্থিতিস্থাপকতা, এইটার কোনো সংজ্ঞা আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984-তে বলা নেই, প্রথম কথা। তো আমি ট্যাক্সের প্রথম ক্লাসটা যেদিন করিয়েছিলাম সেদিন ট্যাক্সের কিছু নীতি পড়িয়েছিলাম, প্রিন্সিপালস অফ ট্যাক্সেস। সেখানে একটা নীতি জি ছিল, স্যার। সেখানে একটা নীতি ছিল ক্যানন অফ ফ্লেক্সিবিলিটি, ক্যানন অফ হুম ফ্লেক্সিবিলিটি। আরেকটা নীতি পড়িয়েছিলাম ক্যানন অফ ইলাস্টিসিটি। এই হুম ইলাস্টিসিটি দিয়ে কি বুঝিয়েছিলাম মনে আছে কারো? জি স্যার। বলেন তো ম্যাডাম। জি স্যার তো বললেন, একটু বলেন তো স্যার, ইলাস্টিসিটি ওই জিনিস। যে যেটা আপনি বললেন রাবারের মতো, যেটা বাড়ানো যায় কমানো যায়, তারপর ওই যে আব্দুল মুহিত উনি একবার বলছিলেন এই সম্বন্ধে, আমাদের রাইট, আবুল মাল সম্বন্ধে আব্দুল ক্লাসে মুহিত, বলছিলেন। উনিও জি স্যার। ইলাস্টিসিটি সম্পর্কে অনেক কিছু ব্রিফ দিয়েছিলেন। আমি এটার বিষয়ে কিছু হ্যাঁ। কথা বলি, একটু জাস্ট আপনারা মাথায় রাখেন। এই ধরনের জি প্রশ্নগুলো তো স্যার। হচ্ছে কি লিগ্যাল রেফারেন্স কোনো নাই, বাট আপনার মানে পুরো ট্যাক্স ল পড়ার পরে এইটার উপরে আপনার বুঝে এটার উপরে লিখতে হবে। আমি তারপরে বলছি, প্রথমত কর স্থিতিস্থাপকতা। আমাদের অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ কর আইন সম্পর্কে লেখার সময় কর আইনের কতগুলো নীতি দিয়েছিলেন। 4টা নীতির নাম প্রথমে লিখবেন। 4টা নীতির নাম লেখার পরে তারপরে বলবেন এই নীতিগুলো থেকে আরো কিছু নতুন নীতি ইভলভ হয় সময়ের পরিবর্তনে। তার মধ্যে একটা নীতি হচ্ছে স্থিতিস্থাপকতা নীতি। স্থিতিস্থাপকতা নীতি অনুযায়ী একটা দেশে করের সিস্টেমটা হবে প্রয়োজন অনুযায়ী কখনো বর্ধিত, প্রয়োজন অনুযায়ী কখনো সংকুচিত। ইলাস্টিক যেমন বাড়ে ইলাস্টিক তেমন কমেও যায়, টান দিলে বাড়ে ছেড়ে দিলে ছোট হয়ে যায়। ঠিক তেমনি একটা দেশের করের যে সিস্টেমটা এটা হওয়া উচিত স্থিতিস্থাপক। ঠিক আছে, কখনো বাড়বে কখনো প্রয়োজন না থাকলে সংকোচন হবে, প্রয়োজন হলে বর্ধিত হবে। তো কেন সংকোচন আর কেন বর্ধিত? বিভিন্ন সময় দেখা যায় ইনফ্লেশন, বন্যা দুর্গত বা বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টারের কারণে সরকারের পক্ষে একা সম্ভব হয় না দুর্গত স্থানগুলোতে যে শেল্টার দেওয়া বা সহায়তা পাঠানো। অনেক সময় দেখা যায় আমরা বৈদেশিক বিভিন্ন রাষ্ট্রবন্ধুদের থেকে হেল্প চাই, বাট আমাদের দেশেই কিছু ইন্ডাস্ট্রি আছে বা কিছু রিচ পারসন আছে যারা একাই হচ্ছে এই বন্যা দুর্গতদেরকে সাহায্য করার জন্য যথেষ্ট। তো সেই ক্ষেত্রে তাদের উপরে চাইলে আপনি কি করতে পারেন, এই স্থিতিস্থাপক নীতিটাকে অ্যাপ্লাই করে শুধু ওই পার্টিকুলার সেক্টর গুলাতে ট্যাক্স ইম্পোজ করে দিতে পারেন। এবং সেইভাবে কিন্তু বাংলাদেশের কর কাঠামোটা গঠিত না। বাংলাদেশের কর কাঠামোটা হচ্ছে কি, ইনকাম ট্যাক্স যদি এই বছরের জন্য বাড়ানো হয় ওই আপার ক্লাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস এইভাবে চিন্তা করে না, সবার জন্য সমহারে বাড়িয়ে দেয়। প্রবলেমটা হচ্ছে এইটা। আমরা প্রোডাক্টিভিটির নীতিতে বিশ্বাস করি, কিন্তু আমরা ইলাস্টিসিটিটাও প্রপারলি ফলো করি না, আমরা ফ্লেক্সিবিলিটিটাও প্রপারলি ফলো করি না। বাংলাদেশে যদি এই কর কাঠামোটা স্থিতিস্থাপক হতো, সেক্ষেত্রে এই যে দুর্যোগগুলা যখন হয় বা বন্যা দুর্গত এলাকা বা নদী ভাঙ্গনের যে শিকার হয় তাদেরকে হচ্ছে কি সাহায্যের জন্য তাকিয়ে থাকতে হতো না। সরকারের কাছে বারবার ত্রাণ চাওয়া হয় কিন্তু এই মানুষগুলো বিমুখ হয়ে যায়, কারণ তারা প্রপারলি শেল্টার পায় না। আবার বাংলাদেশ তো একদিক থেকে যদি শেল্টার থাকেও তারপরেও হচ্ছে কি শেল্টার পৌঁছায় না। ধরেন যে নোয়াখালীর কোনো একজন চেয়ারম্যানের কাছে ঢেউটিন পাঠানো হলো, তো ঢেউটিন আলটিমেটলি সার্ভ হয় 1টা থেকে 2টা, কিন্তু নিউজ হয় 300টা, কিন্তু 300টা আদৌ সার্ভ হয় না। যার কারণে হচ্ছে কি ওই কর ইম্পোজ করার প্রয়োজনই সরকার মনে করে না, যে আলটিমেটলি তো সে তার জনপ্রতিনিধিকে দিয়ে সার্ভই করতে পারছে না, তাহলে সে কিভাবে তার কাঠামোটাকে স্থিতিস্থাপক রাখবে? জবাবদিহিতার অভাব আছে অনেক এখানে। তো যার কারণে দিন শেষে কোনোভাবেই বাংলাদেশের কর কাঠামোটাকে স্থিতিস্থাপক বলার সুযোগ নাই। আরো কিছু প্রবলেম আছে, যেমন এই যে বিভিন্ন কমিশনার পর্যায়ে যে আছে, উপকর কমিশনার থেকে একেবারে সর্বোচ্চ কমিশনার পর্যন্ত এই সবগুলা জায়গাতে তদবিরের সুযোগ আছে।
স্থিতিস্থাপক কাঠামোতে যদি আপনি তদবিরের সুযোগটা রাখেন, সেই ক্ষেত্রে কোনোভাবেই কাঠামো স্থিতিস্থাপক রাখা সম্ভব না। যখনই আপনি তদবির করবেন তার মানে কাউকে ছাড় দিচ্ছেন, ঠিক আছে? তো ছাড় দিলে তো আর সেই সিস্টেমটা সেই একরকম যেরকম থিওরিতে বলা আছে সেভাবে তো আর পরিচালনা করা সম্ভব হবে না। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের জুমের টাইম লিমিটেশন অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, 9:42 বাজছে, তো 9:45-এ আবার সবাই একটু জয়েন করবেন। জয়েন করার পরে স্থিতিস্থাপক নীতির বিষয়ে আরো কিছু কথা আপনাদেরকে বলবো, ঠিক আছে? 9:45-এ সবাই আবার সেম লিঙ্কে জয়েন করবেন।